নমস্কার, আনন্দন টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। জিও পলিটিক্স নিয়ে আমাদের কথাবার্তা, ভূ রাজনীতি নিয়ে আমাদের কথাবার্তা, মানে অরিন্দম রায় মহাশয় আমাদের সঙ্গে আছেন, আজকেও আছেন। আগের দিন আপনি তো মানুষকে চমকে দিয়েছেন যে আমেরিকার নির্বাচনে মোদির এজেন্ট, প্রশ্ন তুলে দিয়েছিলেন আপনি আগের দিন। এবং তারপরে আমি জানি, আমার কাছে খবর এসছে বহু লোক নাকি ইন্টারনেটে সার্চ করেছে নাভাল রবিকান্তকে নিয়ে, এবং তারা অনেকে আমাকে জানিয়েওছেন তারা। কিন্তু আপনাদের একটু অনুরোধ করব যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন, দেখছেন, দেখাচ্ছেন, পাশাপাশি সাবস্ক্রাইব করাবেন, অন্যদের দেখাবেন, কারণ আপনি যে তথ্যটা পাচ্ছেন অন্যরা পাচ্ছে না, তাদেরকে দেওয়া দরকার, তাই সঙ্গে থাকবেন। আমি অরিন্দমকেও একবার অনুরোধ করবো যে সেই একই কথা বলতে আপনাদেরকে, ওর তরফ থেকে কীভাবে বলে শুনি। নমস্কার সবাইকে। প্রত্যেক সপ্তাহে আপনাদের সাথে কথা বলাটা এটা এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এবং আজকে খুব প্রস্তুত হয়ে এসছে, কিন্তু জানিয়ে দিই না, রোজই প্রস্তুত হয়ে আসি। এবার প্রস্তুতি বলতে যা বলেন আর কি। আগের দিন আমি হয়তো একদিন পরে আসার ছিল, সেদিনই আপনি জোর করে আমাকে দিয়ে সেদিন শুটিং করিয়েছেন, তার জন্য হয়তো একটু অগোছালো লেগেছে। তো যেটা বলছি, যে টপিকগুলো আমরা কভার করছি, এই টপিকগুলো সাধারণত যে চ্যানেল রয়েছে টিভিতে তো পাবেনই না, হ্যাঁ, ফেসবুকেও, মানে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে, এইসব জায়গাতেও এই খবরগুলো আপনি খুব একটা বেশি পাবেন না। আমরা টু দ্য পয়েন্ট, রিজিয়ন ধরে ধরে অ্যানালিসিস করবার চেষ্টা করছি। আর যেহেতু দেশ সবার উপরে, প্রত্যেকটি জায়গায় ভারতের কী কী ক্ষতি, কী কী লাভ, এই জিনিসগুলোকে আমরা আরও ডিটেলে অ্যানালিসিস করার চেষ্টা করছি। একটা ট্রেন্ড পাওয়া যাচ্ছে মোটামুটি, এবং মানুষের কাছে একটা তথ্য ইতিমধ্যেই সরবরাহিত হয়ে গেছে, মানে মানুষ জেনে গেছেন যে আনন্দম টেলিভিশন এই ধরনের কাজ করে। কদিন আগে আমাদের আইনজীবী বন্ধু, প্রখ্যাত আইনজীবী জয়দীপ সেন, তিনি আমার প্রসঙ্গে মানে নিন্দা করতে গিয়ে কয়েকটা কথা সামাজিক মাধ্যমে লিখেছেন, যেটা অনেকের কাছে পৌঁছেছে, খুব ভাইরাল হয়েছে, অনেকের পছন্দ হয়েছে। তো আজকে আমাদের ভূরাজনীতি নিয়ে আলোচনার বিষয়বস্তুগুলো গুরুত্বপূর্ণ, কারণ আজকে প্রথমে আমরা আগের দিনেও করেছিলাম, আজকেও করব, আমেরিকার নির্বাচন নিয়ে কিছু কথা বলবো, এবং তারপরে সেখান থেকে আমরা কিন্তু শেষ পর্যন্ত চীন হয়ে ভারতে ফিরবো। এবার একটা চেষ্টা থাকবে। ঠিক ঠিক সময় শুরু হচ্ছে, মানে যাকে ওই বলে না যে ইয়োর টাইম স্টার্টস নাও, সেরকম আর কি, আপনার সময় শুরু হচ্ছে। তো এবারে তো আজকে আমার যেটা আপনার কাছে প্রথমে জানার বিষয়, যে আমরা জানি, কদিন আগে দেখতে পেলাম যে বারাক ওবামা, মিশেল ওবামা, আপনি গত সপ্তাহে বলেছিলেন যে মিশেল ওবামা ক্যান রান ফর প্রেসিডেন্সি, একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। তিনি বলেওছিলেন যে আমি হয়তো দাঁড়াতে পারি, মানে খুব জোরে সোরে না হলেও কথাটা বলেছিলেন, মানে অন রেকর্ড সেটা। তো বারাক আর মিশেল কমলা হ্যারিসকে কিন্তু শেষ পর্যন্ত ফোন করে, আমরা গতকাল আমাদের বুলেটিনেও সেটা দেখিয়েছি, গত সপ্তাহে না, গতকাল দেখিয়েছি। তো সেখান থেকে আমি বলছি আপনাকে যে হঠাৎ এরা দুজনেই একসঙ্গে কমলা হ্যারিসকে ফোন করে, সেটাও আবার রেকর্ড করিয়ে হোয়াইট হাউসে বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে, পুরো ব্যাপারটা যেন মনে হচ্ছে সাজানো একটা নাটক। প্রথমে বলা হলো যে না, আমি দাঁড়াবো, তারপরে এইটা পুরোটা মনে হচ্ছে চিত্রনাট্য, পরপর ফলো করে যাচ্ছে। কেন বলুন তো? খুব ইন্টারেস্টিং। দেখুন, আমি সত্যিই গত সপ্তাহে বলেছিলাম যে মিশেল ওবামার সত্যিই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে একটা দাঁড়াবার চেষ্টা রয়েছে, এবং বারাক ওবামার লবি এর উপর কাজ করছে। সেই কারণে কমলা হ্যারিসকে যখন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে অ্যানাউন্স করা হচ্ছে, তখন এই বারাক ওবামার লবির থেকে কোনো রকম সাপোর্ট আসেনি। তার সাথে সাথে এটাও বলেছিলাম মিশেল ওবামার নাম হয়তো শেষ মুহূর্তে কেটে যাবে, কারণ মিশেল ওবামার কোনো সেনেটর হওয়ারও পর্যন্ত অভিজ্ঞতা নেই। কিন্তু জিওপলিটিক্স বা আমাদের যে ভূ রাজনৈতিক যে চর্চা, সেটির পারসেপশান প্রত্যেক দিনে, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিটে চেঞ্জ হয়। এবং দেখা যায় যে কেউ হয়তো এক সপ্তাহ আগে নিজের কিছু
সুযোগ বা চান্স আছে দেখতে শুরু করছিল, সেটা এক সপ্তাহ বাদে আর সেই অবস্থাতে নেই, বা প্রতিপক্ষ হঠাৎ করে দেখা যাচ্ছে প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে। সেক্ষেত্রে যদি আলাদা আলাদা করে মানে একটাই গ্রুপের মধ্যে যদি এক টুকরো, দু টুকরো, তিন টুকরো হতে থাকে, তাহলে পরে সেটা তো কনসলিডেশন দরকার, মানে কনসলিডেশন হতে পারে না। তার জন্য এরা প্রত্যেকেই নিজের লাভ ক্ষতি এগুলোর বিচার করেছে এবং করে দেখতে পেয়েছে এই মুহূর্তে যদি মিশেল ওবামার একটি আলাদা একটি টাওয়ার যদি খাড়া করা হয় এবং তারা সে যদি সরাসরি কমলা হ্যারিসের বিরুদ্ধে যদি প্রচারে নামে বা ভিতরে ভিতরে কিছু কিছু সাবোটেজ করে, সেক্ষেত্রে আলটিমেটলি লোকসানটা হচ্ছে ওভারঅল ডেমোক্র্যাটদের। মানে ডেমোক্র্যাটরা, এটা তো খালি একজন এই নয় যে কিছু লোক প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোট দিল, সেনেটারেরও ইলেকশন হবে, ইলেকটোরাল কলেজের ইলেকশন হবে, প্রত্যেকটা জায়গায়। তো আমাদের মতো নয় যে লোকসভা রাজ্যসভায় কে বেশি ভোট পেল সেই অনুযায়ী কোন দল শাসক দল হবে, অনেকগুলো স্তরে নির্বাচনটা হবে, কে কে বিরুদ্ধ দল হবে সেটা হবে, এগুলো স্তরগুলো আলাদা আলাদা হয়, বিভিন্ন স্তরে নির্বাচন হবে এবং অত সহজেও শেষ হবে না পুরো ব্যাপারটা। বড় বড় পদ্ধতি নভেম্বরে শুরু হবে, জানুয়ারিতে গিয়ে নতুন প্রেসিডেন্ট হয়তো শেষ হবে, নেবেন তিনি, সব মানে ওথ নেবেন আর কি জানুয়ারিতে। এবার যেটা বলার সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক উইথ পাসিং অফ এভরি ডে ডোনাল্ড ট্রাম্প শক্তিশালী হয়ে ফেরত আসছেন। উনার যতটুকু নেগেটিভ পয়েন্ট ছিল সেটা উনার উপর যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প বা প্রাণঘাতী হামলা যেটা হয়েছিল, আমি এটাকে প্রাণঘাতী হামলাই বলবো। আর এক সুতো এদিক ওদিক হলে তো মৃত্যু। হ্যাঁ, মাথা উনি নিচু করেছিলেন, মানে দৈব গুণে উনি মাথা নিচু করেছিলেন তখন, তার জন্য কান ফুটো করে গুলি চলে গেছে কপালে লাগার। এবং সেটা যে আরও অনেক কিছু গল্প পিছন পিছন বেরোচ্ছে যে ওখানে আরেকজন সেকেন্ড অ্যাসাসিন ছিল। কেউ কেউ বলছে এই অ্যাসাসিন যে ছিল উইলিয়াম অসওয়াল্ড বা এই টাইপের কিছু একটা নামটি এই মুহূর্তে মনে করতে পারছি না, তাকে 6 রাউন্ড 8 রাউন্ড গুলি ফায়ার করতে সময় দেওয়া হচ্ছে। আমাদের ইন্ডিয়ান যে এসপিজি থাকে, এসপিজিরা 3 সেকেন্ড ফ্ল্যাট 3 সেকেন্ডের মধ্যে কোনো যদি আমাদের হেড অফ স্টেটের উপর আক্রমণ হয়, তাদের ট্রেনিং এরকম থাকে 3 সেকেন্ডের মধ্যে মাথায় শ্যুট করে, হেড শ্যুট করে তাকে ফেলে দেওয়া, তাকে নিউট্রালাইজ করে দেওয়া। তো 8 রাউন্ড গুলি কোনো কেউ ফায়ার করছে, এটার মধ্যেও বহু লোকে তার মধ্যে কনস্পিরেসি থিওরি দেখতে শুরু করেছেন। অনেক কিছু গল্প আছে এই নিয়ে, শুরু করলে পরে আমরা হয়তো আজকে অন্যদিকে আমরা দিশা হারাবো। হ্যাঁ, কিন্তু এটাই আমি আমেরিকান নির্বাচন আরেকটা দিকে ফিরে আপনার কোনো পয়েন্ট আছে? না, এটাই আমি বলতে চাইছি যে এখন ডেমোক্র্যাটরা দেখতে পেয়েছে যে তাদের কল্যাণে ক্ষতির চাইতে সবকটি গোষ্ঠী হাত মিলিয়ে একসাথে আমরা লড়বো যাতে করে রিপাবলিকানরা সেভাবে ক্ষমতায় না ফিরে আসতে পারে। কিন্তু হাওয়া ঘুরছে উল্টো দিকে। আমি একটা কথা আপনাদের জানতে চাইবো, আমেরিকার এই যে নির্বাচনী পরিস্থিতি, সেখানে চীনের মতো একটা বড় আন্তর্জাতিক খেলোয়াড় সে চুপচাপ বসে থাকবে, এটা তো হতে পারে না, মানতে পারি না। চীন কিভাবে খেলছে দেখুন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে চীনের ঘোষিত শত্রু আর ডেমোক্র্যাটদের ঘোষিত বন্ধু। তো চীন এই দুনিয়ার সেকেন্ড ইকোনমি আমরা জানি, ঠিক আছে, যদি তাদের আর্থিক শক্তির কথা বলা হয়। এবং আরেকটি ব্যাপার বলবার আছে, আমেরিকা যত ডলার বাইরে রয়েছে তার একটা সিংহভাগ চীনের কন্ট্রোলে রয়েছে, চীনের দখলে রয়েছে। তারা ডলার বন্ড ধরে রেখেছে নিজেদের। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা চীনের জন্য ভালো খবর নয়। যেরকম ভারতেও তারা এই আমাদের যে প্রাইম মিনিস্টার, যে লোকসভা ইলেকশন এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, তার এই সুযোগকে যেরকম ডিস্টার্ব করার চীন টাকা ঢেলে চেষ্টা করেছিল, আমেরিকা তো যে সেটা করবে না তার কোনো কারণ নেই। কিন্তু ভগবানের এমন ফের যে চীনের এখন অবস্থা নিজেদের খুব খারাপ, ঠিক আছে। চীন আর্থিকভাবে, চীন সামরিকভাবে, সবভাবে গাড্ডায় পড়ে রয়েছে, ঠিক আছে। তারা চাইলেও যে কতটা এইভাবে প্রভাব বিস্তার করতে পারবে তার কোনো কিছু আমরা ঠিকঠাক করে আইডিয়া বসাতে পারি না। তবে আমি এখানে আজকে একটি টার্ম ইন্ট্রোডিউস করব। এই টার্মটির নাম হচ্ছে LCM, ঠিক আছে। LCM মানে কিন্তু লিস্ট কমন মাল্টিপল বা অঙ্কের লসাগু নয়, ঠিক আছে। এখানে L স্ট্যান্ডস ফর লিবারাল,
সি স্ট্যান্ডস ফর কমিউনিস্ট আর এম স্ট্যান্ডস ফর মুসলিম, ঠিক আছে? লিবারাল, কমিউনিস্ট, মুসলিম এই মুহূর্তে যে অন্যতম প্রধান নেক্সাস। এই যে ত্রয়ী, এই ত্রয়ী কিন্তু সর্বস্তরে গোটা দুনিয়াতেই এরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আপনার ইউরোপে খানিকটা দেখতে পাচ্ছেন, তাদের এলসিএম এর মধ্যে কোন গোষ্ঠী, এল না সি না এম সেটা আপনারাই জানেন, কারা ইউরোপে ঝামেলা করছে। এবং প্রতিটি ইউরোপীয় দেশে, ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্সের অলিম্পিককে তারা মানে বিরক্ত করার চেষ্টা করছে। কেউ কেউ আবার হুমকি দিয়ে রেখেছে যে রক্তগঙ্গা বয়ে যাবে মিউনিক অলিম্পিকের মতো। হ্যাঁ, যেহেতু ইসরায়েল এখানে পার্টিসিপেট করছে। তো এলসিএম এর মধ্যে কারা করছে সেটা আপনারা বুঝতে পারছেন। এবার সেরকমভাবে সি কোথাও অ্যাক্টিভ, আবার এল কোথাও অ্যাক্টিভ। ভারতের জন্য হচ্ছে এল সব থেকে বেশি অ্যাক্টিভ, এবং সেখানে সি আর এম হয়তো একটু পিছনের বেঞ্চে থাকছে, ঠিক আছে? দরকার মতো সিএম তো যোগও দিচ্ছে এবার একসঙ্গেই তো কাজগুলো করছে। এবং ডিপ স্টেট একের পর এক রেল অ্যাক্সিডেন্ট করছে। বিগত 42-41 দিন হলো মোদী সরকার, পরপর অ্যাক্সিডেন্ট ঘটেই যাচ্ছে। 43 দিন হলো মোদী সরকারের, তার মধ্যে দেখা যাচ্ছে যে অন্তত 18 থেকে এটা 19তম অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে। হ্যাঁ, নাশকতার সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। প্রত্যেকটা তো বোঝা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই শুরু হলো। বহু জায়গাতে পাথর পাওয়া যাচ্ছে, লোহার টুকরো পাওয়া যাচ্ছে, রেল ডিরেল করে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। আপনি যে কথা বলছিলেন সেটাই তো, যে এরা মিলেমিশে একসঙ্গে কাজ করছে বলেই তো এইভাবে ফাংশন। এবার ধরুন আমরা ছোটবেলায় যে জয়েন্ট স্টাডি করতাম না, ধরুন একটা খুব কঠিন বিষয়, যে বিষয়টাতে ফেল করে যাওয়ার সম্ভাবনা প্রচুর, সেখানে হয়তো 3 জন বন্ধু একসাথে গ্রুপিং করলাম, বললাম যে এই ভাই প্রথম 4টে চ্যাপ্টার আমি পড়বো, তারপরের জন বললো পরের 3টে চ্যাপ্টার আমি পড়বো। ঠিক একইভাবে এরা গ্রুপ করে যেখানে যে শক্তিশালী সেখানে সে এসে তার প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে, কিন্তু এদের আলটিমেট গোল কিন্তু সবার এক। তো চীন তার মধ্যে যেহেতু কমিউনিস্ট পার্টির কথা এলো, যদিও চাইনিজ কমিউনিস্ট পার্টি তারা পুঁজিপতির থেকে কিছু কম নয়, তারা ক্যাপিটালিস্ট, ঘোরতর ক্যাপিটালিস্ট, কিন্তু নামে যেহেতু কমিউনিস্ট আছে, তো কমিউনিস্ট দুনিয়ার যা যা বাজে গুণগুলো রয়েছে সেগুলো চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে পুরোপুরিই রয়েছে। তবে জানি না খবর রাখেন কি না, শি জিনপিংকে কিন্তু জুলাই মাসের 2য় সপ্তাহ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। এই কথাটা আপনি অন্য সময় আলোচনায় বলেছেন। আমি বলতে চাইছি যে তারপর আমি খবর নিয়েছি এবং আপনার কথাই সত্য প্রতীয়মান হয়েছে। শি জিনপিং এর কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স নেই, বলা হচ্ছে তার শারীরিক অবস্থা সুবিধের খুব খারাপ, 2-1টা সূত্রে বলা হচ্ছে। কিন্তু তার কি হয়েছে, কোথায় আছেন, কি ধরনের চিকিৎসা চলছে, এই নিয়ে কোথাও কোনো খবর নেই, যথারীতি মুখে কুলুপাটা। কিন্তু একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে তার পরিবারের লোকজন তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বিবৃতি দিয়েছেন চীনের ইন্টারনাল সংবাদ মাধ্যমে, ঠিক বাইরে সেগুলো খুব একটা আসেনি। এবার আমি আপনাকে একটা জিনিস বলছি, এটা খবরেও গ্লোবাল টাইমসেও এসছিল, এই যে জুলাই মাস শেষ হতে চলেছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে চাইনিজ কমিউনিস্ট পার্টির প্লেনারি সেশন ছিল, 3 দিনের প্লেনারি সেশন, এবং সেই সেশনের প্রত্যেকটি যে কালাংশ হয় সেই কালাংশকে শি জিনপিংয়ের অ্যাড্রেস করার কথা ছিল বিভিন্ন রকম। কোনোটি হয়তো অর্থনৈতিক, কোনোটি হয়তো সামাজিক, কোনো কিছু কৃষি বিষয়ক, পরিবেশ বিষয়ক। চীন তো এমনিতে পরিবেশ নিয়ে খুব একটা কেয়ার করে না, তাও হাতি কা দিখানে কা দাঁত কুচ অরত হয়, খানে কা দাঁত কুচ অরত হয়, এই নিয়ে ওনার অ্যাড্রেস করা ছিল। কিন্তু প্রথম দিন প্লেনারি সেশনের প্রথম সেশন, মানে লাঞ্চের আগের যে সেশন সেইখানে তিনি বক্তব্য রাখতে নিজের এসেছিলেন, তারপর থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। উড়ো খবর, কেউ বলছে যে উনার শারীরিকভাবে উনার কোনো হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাক এরকম কিছু একটা হয়েছে, আবার কেউ তো বলছে উনি আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, এইসব খবর উঠছে। এবার দেখুন চায়নার অবস্থা দেখুন, শি জিনপিং পুরো ক্ষমতা যেটা ছিল সেটা নিজে কুক্ষিগত করে রেখেছিলেন। ফলে শি জিনপিংয়ের অনুপস্থিতি উনি ঈশ্বর ওনার মঙ্গল করুন, উনি বহুদিন আরও বেঁচে পড়তে থাকুন, কিন্তু উনার অনুপস্থিতিতে চায়নাতে কিন্তু একটা ঘোরতর পাওয়ার স্ট্রাগল শুরু হতে চলেছে, এবং অলরেডি তারা ফাইন্যান্সিয়ালি তাদের একের পর এক ব্যাংক ফেল করছে। ভারতের মতো বহু দেশ চাইনিজ যে প্রোডাক্ট ডাম্প করে তার উপর হেভি ইম্পোর্ট ডিউটি তারা ইম্পোজ করেছে, যার ফলে তাদের ব্যবসাও টলমলো অবস্থা।
বহু দেশ এই করোনার পর চায়নাতে তাদের যে সেট আপ ছিল সেখান থেকে নিজেদেরকে তুলে নিচ্ছে, যার ফলে সেখানে একটা ম্যাসিভ ভয়েডের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে চায়না ভালো নেই। আবার কিছু কিছু জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে কোনো জায়গাতে, ফরেস্ট ফায়ার হচ্ছে কোনো জায়গাতে। তো এই অবস্থাতে যদি লিডারশিপ ক্রাইসিস হয় তাহলে কিন্তু চায়না, এই যে কলিং দ্য শটস আমরা যেটাকে বলি, তার তো মনের স্বপ্ন সে ভারত মহাসাগর, চীন সাগরকে যেহেতু নামে, চীন সাগরের নামে যেহেতু চীন আছে, সেটিকে চীন সাগরকে চায়না নিজের পিতৃদত্ত সম্পত্তি মনে করে। চীন উপসাগর, হ্যাঁ। এবার ভারত মহাসাগরও তারা প্রভাব বিস্তার করতে চাইছিল, তাই এই স্বপ্ন কিন্তু বারবার ধাক্কা মারছে। সেই যুক্তিতে তো বঙ্গোপসাগরটাকে আমরা দাবি করতে পারি, মানে পশ্চিমবঙ্গ দাবি করতে পারে। ভারত মহাসাগর তো পুরোপুরি আমাদের দেশের নামে, আমাদের দেশের একটা সেটা একটা ওশান, মানে এটা তো একটা উপসাগর, উপসাগর বে তো মানে সেটা যে কোনো জায়গাতে হতেই পারে। সেটা তাহলে চীন এত বড় একটা দেশ হয়ে একটা ওইটুকু উপসাগরকে দাবি করা, এটা একটু হাস্যকর। মানে এর পিছনে পরে কোনোদিন সেশনে আমরা আলোচনা করতে পারবো চীনের এই চায়না সাগর এবং ভারত মহাসাগরের উপর এই যে সি রুট, এটার উপর এত প্রভাব বিস্তার করার অনেকগুলো কারণ আছে। ওটা নিয়ে পরে ওটা একটা পুরো সেশন যায়। তো আমি এটা বলেই কনক্লুড করব যে চায়না তো চাইবেই করতে, কিন্তু চায়নার কাছে মনে হয় সেই সামর্থ্য এখন আর নেই। তো যেদিকে যাবে, ঘরে আগুন লেগে গেছে, সেখানে বাইরের আগুনের রুটি সেঁকতে যাওয়াটা একটু কঠিন। এবারে চলে আসি পরের বিষয়টা, যে সিপিইসি ভার্সেস IMEE, মানে এই দুটোর টার্মকে আপনি ব্যাখ্যা করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে ইকোনমিক করিডোর নিয়ে এই দুটোর ভূমিকাটা কীরকম? দুটি জিনিস অল্প অল্প করে বলে রাখছি। সিপিইসি আমরা সবাই জানি, ওই যে চায়নার পাকিস্তানের মধ্যে দিয়ে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প ছিল, সেটি হচ্ছে আসলে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর অংশ, সিপিইসি। তার সঙ্গে লড়াইটা হচ্ছে, সবসময় লড়াইটা চলছে IMEE, মানে ইন্ডিয়ান মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। দুটো তাৎপর্য একটু ব্যাখ্যা করি। সিপিইসির একটা তো দুটো দেশ নিয়ে, আর একটা ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ একসঙ্গে। হ্যাঁ, বলে দিচ্ছি কি ব্যাপারটা। চায়না সিপিইসির প্ল্যানিংটা করেছিল হচ্ছে পুরনো সিল্ক রুট যেটা ছিল, যে রাস্তায় অখণ্ড ভারত মহাদেশ থেকে সিল্ক ইউরোপে পৌঁছতো, সেই রাস্তা, এবং চায়নাতে পৌঁছাতো। চায়নারও সিল্ক খুব ভালো, এবং চায়না থেকেও সিল্ক আসতো, ইউরোপে পৌঁছাতো। সেই রুটটাকে রিভাইভ করার চেষ্টা করছে। এটার মেজর বেনিফিশিয়ারি হতো চায়না এবং পাকিস্তান। এবং চায়নার যত কিছু রপ্তানি, যেগুলো সমুদ্র বন্দরের থ্রুতে যেতে অনেক দেরি হয় ইউরোপে, কারণ পুরো ইন্ডিয়া ঘুরে তাকে সেখান থেকে সমুদ্রপথ দিয়ে যেতে হয়। যদি পাকিস্তানের মাটি ব্যবহার করে, এবং পাকিস্তানের করাচির কাছাকাছি গোয়াদার পোর্ট, ঠিক আছে, সে গোয়াদার পোর্টে যদি মাল ডাম্প করে সেখান থেকে জাহাজ যোগে মিডল ইস্ট এবং ইউরোপে পাঠানো ব্যবস্থা হতো, তাহলে পরে সেটি চায়নার জন্য, চায়নার মাল রপ্তানি করার জন্য সেটি একটি মাইল ফলক হয়ে থাকতো। তো এই সিপিইসি যেটা, সিপিইসি খুবই ভালো প্রজেক্ট ছিল চায়নার জন্য এবং পাকিস্তানের জন্য। আবার এটা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উপর দিয়েও এই রাস্তা যেত, এবং যেটা প্ল্যান ছিল এদের যে বহু রকম ইকোনমিক করিডোর তৈরি হবে, তার পাশে ACZ তৈরি হবে, এবং পাকিস্তান বহুবিধভাবে উন্নতি সাধন হবে পাকিস্তানের। কিন্তু এই চায়নার যে ওয়ানম্যানশিপ সব কিছুতে, তারা লোকাল লোক নেবে না, তারা লোকাল লোককে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের টর্চার করবে কাজ বের করবার জন্য। এই জিনিসটাতে আস্তে আস্তে বালুচিস্তান প্রথমে খেপে যায়, বালুচিস্তানের যারা রয়েছে রেবেলরা, এবং এই বিষবাও জলে এই সিপিইসি এখন চলে গেছে। এবার এর কাউন্টার হিসাবে এতে কি হতো, এতে একটু আগেই যেটা বললাম, চায়নার কাসগার্ড এরিয়া থেকে নিয়ে পুরোপুরি আমাদের এখানে গোয়াদার পর্যন্ত রাস্তা তৈরি হতো, রেলপথ, এবং রেলপথের পর জাহাজ যোগে এই যে রপ্তানিযোগ্য সামগ্রী সেগুলো গোয়াদার পোর্ট থেকে হয়ে মিডল ইস্ট এবং ইউরোপের মধ্যে যেতে পারত। তো এটার কাউন্টার হিসাবে ভারত বছর 3 আগে ইরানের সাথে কথা বলে ইরানের যে চাবাহার পোর্ট সমুদ্র বন্দর সেটিকে অধিগ্রহণ করে, এবং অধিগ্রহণ করে
কারণ ভারতকে যদি আফগানিস্তানে ত্রাণ সামগ্রী বা অন্যান্য মাল যাবার ছাড়া পাঠাতে অন্য হতো, কোনো উপায় নেই। তখন পাকিস্তানের আকাশসীমা দিয়ে পাঠাতে হতো, যেটা পাকিস্তান হয়তো বিভিন্ন ক্ষেত্রে Objection অনুমতি দিচ্ছিল না। তখন ইন্ডিয়ার যে প্লেনগুলো এয়ার সার্ভিস যে যাচ্ছিল, সে অনেক ঘুরে তাকে আফগানিস্তানে মধ্য পৌঁছাতে এশিয়া হয়েছিল। ঢুকে দিয়ে ঢুকতো। এবার দেখুন, সমুদ্র পার করলাম, সমুদ্র পার করে ইরানে পৌঁছে গেলাম, চাবাহার থেকে আমি ল্যান্ডলক, সেখান থেকে খুব সহজেই আফগানিস্তান বর্ডার দিয়ে আফগানিস্তান ঢুকে যেতে পারছি। এইবার গত বছর যে G20 সামিট হয়েছে, G20 সামিটে যে জয়েন্ট প্রেস স্টেটমেন্ট হয়েছে, সেখানে এই যে দ্বিতীয় করিডোরটি, এর কথাটি প্রথমবার কনসেপ্ট হয়েছে। এটার মধ্যে কে কে আছে? এটার মধ্যে ভারত আছে, IME মিডল ইস্ট এবং ইউরোপ। এবং সেখানে যেরকম গোয়াদার পোর্ট ছিল, এখানে হচ্ছে চাবাহার পোর্ট হচ্ছে মেন, যেটা বলে গেটওয়ে হবে। ঠিক। ভারত থেকে মাল হয় জাহাজ যোগে, ছোট জাহাজ যোগে, কিংবা বায়ু যোগে সেটা গিয়ে চাবাহারে পৌঁছাবে, সেখানে কন্টেনার লোড হবে, সেখান থেকে রেলপথ ইয়েতে ঢুকবে, মিডল ইস্টে ঢুকবে, কিংবা পাকিস্তানে ঢুকবে, আফগানিস্তানে ঢুকবে, আর ওই চাবাহার পোর্ট থেকে জলপথে সে আবার ইউরোপে চলে যেতে পারবে। এতে করে এই যেটা বলি না আমরা তাস খেলার সময় তুরুপের তাস, এই তুরুপের তাস দিয়ে এই CPEC-কে পুরো মাত দিয়ে দিয়েছে। এবং যে আরবিয়ান ওয়ার্ল্ড, অন্যদিকে আজকে আমি একটা মন্তব্য দেখছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তিনি বলছেন যে ভারত চীন সম্পর্ক প্রসঙ্গে বলছেন যে হ্যাঁ, এটা তো সবাই জানে যে দীর্ঘদিনের একটা সমস্যা আছে বিভিন্ন রকম ব্যাপারে, তার মানে এই নয় যে আমরা ভবিষ্যতে ভালো সম্পর্ক করতে পারি না, আমাদের সেভাবে চেষ্টা করতে হবে এবং আমরা চেষ্টা করছিও, শুধু আমরা না, ভালো সাড়াও পাচ্ছি। পক্ষান্তরে আরেকটা খবর, সেটা হচ্ছে যে চীন, রাশিয়া এরা বন্ধু রাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক মোদির ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের পরে যদি বলতেই হবে, মানতেই হবে যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তো দুর্দান্ত ভালো, তাহলে বন্ধুর বন্ধু তো আমার বন্ধুই হয় না। এখানে ব্যাপারটা অতটা সিম্পল না। এবার দেখুন, চায়নার স্বভাব হচ্ছে সব সময় তাদের যে ভৌগোলিক যে সীমানা রয়েছে, সেই সীমানাকে বাড়িয়ে বাড়িয়ে দেখানো, ঠিক আছে? আমাদের অরুণাচলকে তারা তাদের প্রদেশ হিসাবে তারা বলে। এবার সেরকম রাশিয়ারও ভ্লাদিভস্টক, একদিকে যখন ইউরোপ, এশিয়া, আমি আসছি, পশ্চিমটা যখন একটা লক স্টক অ্যান্ড ব্যারেল হয়ে যাচ্ছে, তখন এখানে তিনটে কি আমি ওখানে আসছি। এইবার যেটা বলছিলাম, যেরকম অরুণাচলকে তারা নিজের অংশ হিসাবে দেখায়, সেরকম রাশিয়ার ভ্লাদিভস্টককেও তারা, ভ্লাদিভস্টক অঞ্চলের কিছু গ্রামকে তারা নিজেদের ম্যাপে দেখিয়েছিল। এবার রাশিয়া একদম যা হয় রেগে একদম অগ্নিশর্মা হয়ে গিয়ে, ওদের যে সার্গেই লেভরভ, ওদের যে বিদেশমন্ত্রী আছেন, বিদেশমন্ত্রী বলেছিলেন উইল নিউক দেম, আমরা ওদেরকে পরমাণু বোমা মারবো। হ্যাঁ, তো চায়না তো ভয়টা পেয়ে গিয়ে তারপর অনেক কিছু ব্যাপার। কিন্তু আপনি যে কথাটা বলেছেন খুব দামি কথা, এর প্রমাণ হচ্ছে এই 1 সপ্তাহ 10 দিন আগে কম্বোডিয়ার লাওসে একটি সব দেশের বিদেশমন্ত্রীদের বৈঠক হয়েছে। সেখানে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর চায়নার যে তার কাউন্টার পার্ট আছে, তাকে জি জিনপিং কেমন আছেন এই কথাটি হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলেছেন। হ্যাঁ, জিজ্ঞেস করেছেন। এবং চায়নার যে বিদেশমন্ত্রী প্রসঙ্গটি এড়িয়ে গেছেন, ঠিক আছে? খালি এখানেই শেষ নয়, চায়নার বিদেশমন্ত্রীকে যখন জয়েন্ট প্রেস স্টেটমেন্ট হচ্ছে, তখন উনি খুব নরম, যে আমরা কথাবার্তা বলছি, এই যে আমাদের সাথে ইন্ডিয়ার যে সিয়াচেন হিমবাহ অঞ্চল এরিয়াতে যে আমাদের বোঝাপড়ার অভাব রয়েছে, আমরা সেই বোঝাপড়াটাকে আরো কথাবার্তার মাধ্যমে সুদৃঢ় করে সমঝোতার পথে পৌঁছতে পারবো। কতটা এরকম ছিল তার বক্তব্য, কতটা এরকম ব্যাপার। এইবার ব্যাপার হচ্ছে এটা তো হোয়াইট ফ্ল্যাগ। আমি তো সেটাই জানতে চাইছি যে যখন পশ্চিমে আমরা একটার পর একটা দেশে, ধরুন ইউকে ধরুন, বেলজিয়াম ধরুন, ফ্রান্স ধরুন, আপনি একটু আগে প্যারিস অলিম্পিকের প্রসঙ্গ বললেন, আপনি জানেন যে ট্রেন লাইন পুরো শাটডাউন করে দেওয়া হয়েছে, 12 বিলিয়ন ইউরোর ক্ষতি করে দেওয়া হয়েছে, আপনি জানেন যে কেবল সিস্টেমগুলোকে অ্যাটাক করা হয়েছে, এবং সেখানেও প্রায় কয়েক লক্ষ ইউরোর ক্ষতি করা হয়েছে বা বিলিয়ন ইউরোর ক্ষতি করা হয়েছে।
এই যে পরিস্থিতিগুলো চলছে তো পশ্চিম জুড়ে একটা ক্রমাগত হামলা হাঙ্গামা আমেরিকার অভ্যন্তরে চলছে, ইউরোপে বাচ্চাদের, লন্ডনে বাচ্চাদের ঢুকে ঢুকে ছুরি মারা হচ্ছে, পরে যে মানসিক বিকারগ্রস্ত উন্মাদ এবং তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তার মানে একটা দিক হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা লবি তৈরি হচ্ছে, তার পাশাপাশি ভারত, রাশিয়া, চীন, যেটা আপনি বললেন যে আপনি পরে বলবেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার শেষ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সম্ভব। কারণ ভারত হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে পিস ব্রোকারের কাজ করছে এখন। রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো, আজকের নয়, 50, 60, 70 বছরের সম্পর্ক রাশিয়ার সাথে, এবং অল ওয়েদার ফ্রেন্ড। আমরা আগে আলোচনা করেছি যে পশ্চিম বে অফ বেঙ্গলে, মানে আমাদের বঙ্গোপসাগরে যখন 71-এর যুদ্ধের সময় আমেরিকা তার 7th ফ্লিট পাঠিয়েছিল, সেই সময় কিন্তু রাশিয়া বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে তার ডুবোজাহাজ প্ল্যাটুনকে এখানে পাঠায় এবং সেখানে তারা প্রতিরোধ করে এবং আমেরিকা 7th ফ্লিট কিছুদিন পরে চলে যায়। রাশিয়ার কাছ থেকে আমরা প্রচুর জিনিস নিয়েছি। এই যে আইএনএস বিক্রান্ত হচ্ছে অ্যাডমিরাল গর্শকভ ক্লাস, পুরনো একটি যুদ্ধ মানে বিমানবাহী জাহাজকে কেনা, যুদ্ধ বিমানবাহী জাহাজকে কিনে আমাদের ইন্ডিয়াতে সেটাকে মডিফাই করে আইএনএস বিক্রান্ত হয়েছে। তারা বলছে যে এখানে হেলিকপ্টার বা প্লেনের যে রিপেয়ারের যে ওয়ার্কশপ, সেখানে 100% টেকনোলজি ট্রান্সফার করবে। এবার চীনের অবস্থা এরকম। চীন আর রাশিয়া স্বভাবতই ইউক্রেন যুদ্ধের ফলে, যেহেতু পুরো দুনিয়া, পশ্চিমী দুনিয়া রাশিয়াকে যখন একঘরে করেছিল, রাশিয়ার কোনো যাওয়ার জায়গা ছিল না। রাশিয়াকে চীন তো জানেনি, চীন হচ্ছে এই সুদখোর শাইলকের জাত। রাশিয়া বাধ্য হয়ে চীনের কাছ থেকে পয়সা নিয়েছে এবং রাশিয়ার সাথে একটা ব্যাপার হয়েছে। কিন্তু ভারত যদি মাঝখানে থাকে আর চায়না যদি অল আউট ইন্ডিয়ার এগেনস্টে প্রতিকূলতা দেখায়, তাহলে পরে রাশিয়া কিন্তু চুপ করে বসে থাকবে না, রাশিয়া সেখানে নামবেই ময়দানে। আর এই মাসেই তো, আগস্ট মাসেই তো জানেন হয়তো, মোদিজি ইউক্রেনে যাচ্ছেন জেলেনস্কির সাথে বৈঠকে। হয়তো পুতিনের মেসেজ নিয়ে উনি যাচ্ছেন। কারণ দেখুন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না থামলে পরে কিন্তু আমরা এই দুনিয়াতে যে আমাদের যে অবস্থা হয়েছে, সব কিছুর একটা চূড়ান্ত ওঠানামা এই চলছে, এই জিনিস কিন্তু শেষ হবে না। হয়তো মোদি নিজের কাঁধের উপর এই দায়িত্বটা নিয়েছেন, যে এই পিস ব্রোকার হওয়ার দায়িত্ব। সেক্ষেত্রে যদি চায়নাকে কিছু, আরেকটা জিনিস বলার আছে খুব ইম্পর্ট্যান্ট। এবার যে বাজেট নির্মলা সীতারামন কিছুদিন আগেই এখানে টেবিল করলেন আমাদের পার্লামেন্টে, ওইখানে চায়নার ব্যবসার উপর কোনো রকম প্রতিবন্ধকতা লাগানো হয়নি। বলা হয়েছে তারাও ব্যবসা করতে পারে, কিন্তু কবে থেকে অ্যালাউ করবে সে কোনো টাইম লিমিট বলা হয়নি। এগুলো হয়তো একটু একটু বন্ধুত্বের হাত ভারতও বাড়াচ্ছে চায়নার দিকে, কিন্তু কিছু গিভ অ্যান্ড টেক পলিসি থাকে। কিছু দিতে গেলে পরে তার প্রতিদানে তো চায়নাকেও কিছু দিতে হবে। সেটা হয়তো এই সীমান্ত বা এলএসি অঞ্চলের যে অবস্থা রয়েছে, সেই জায়গাকে এই আমাদের গালওয়ান ওয়ারের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো কিছু একটা বিহাইন্ড দ্য সিন চলছে। তিব্বত নিয়েও কথা হতে পারে। আমেরিকার যে আপনার সেক্রেটারি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সমতুল্য যিনি, উনাকে দলাই লামার সাথে দেখা করিয়ে দেওয়া হয়েছে ধর্মশালার এক্সাইল, গভর্নমেন্ট ইন এক্সাইলে। তো এখানে তো চীনের উপরও প্রেশার ট্যাকটিক্স তৈরি করা হচ্ছে। আপনি তো চীন এবং রাশিয়ার কথাটা বললেন। আচ্ছা, এই যে মানে অ্যাক্সিস, তিনজনের যে অ্যাক্সিসটা, তিনজনের অ্যাক্সিসের মধ্যে ভারত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, পিস ব্রোকারের ভূমিকা নিচ্ছে যেখানে ভারত ইউক্রেন যুদ্ধে, সেখানে এই ক্ষেত্রে ভারতের ভূমিকাটা কি হতে পারে? দেখুন, বাম দিক, ডান দিক এবং মাঝখানে কেউ, ঠিক আছে? চীন আছে মাঝখানে। চীনকে আবার ভারতেরও প্রয়োজন, চীনকে আবার না, ভারতকে চীনের প্রয়োজন, আর রাশিয়াকেও চীনের প্রয়োজন। রাশিয়ার আছে মিলিটারি মাইট, ভারতের আছে বাজার। তো চীন দুজনের উপরেই কোনো না কোনোভাবে নির্ভরশীল। এখানে একটি জিনিস বলা খুব জরুরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তার পরবর্তী সময়ে যার কাছে তেল থাকতো, প্রাকৃতিক তেল, সে দুনিয়াতে রাজ করেছে, ঠিক আছে? এই একবিংশ শতাব্দীতে 2 দশক পার হয়ে গেল, এখানে এসে তেলের জায়গাটা কে নিয়েছে জানেন? তেলের জায়গাটা নিয়ে হচ্ছে যে ডেটা।
ঠিক আছে, যার কাছে যত বেশি তথ্য যার কাছে যত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এইসব হচ্ছে, ভারত এই তথ্যের জন্য এখনও যে টেকনোলজির জন্য অনেকাংশে পশ্চিমী দুনিয়ার উপর নির্ভরশীল। কিন্তু যেটা ভারত করছে খুব সাইলেন্টলি করে চলেছে, হয়তো আপনারও জানা আছে, রিলায়েন্স জিও, ওলা, এরা সব নিজেদের ক্লাউড সলিউশন তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছে। যদি এই ক্লাউড সলিউশন ভারত সত্যি সত্যি কোনোদিন তৈরি করে ফেলতে পারে, এবং হবেও, আগামী 1-2-3 বছরের মধ্যে দেখবেন ভারতের কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডার, যেরকম অ্যামাজন আছে, যেরকম গুগল ক্লাউড আছে, যেরকম মাইক্রোসফট অ্যাজিওর আছে, এই 3টে মেন ক্লাউড সার্ভিস প্রোভাইডারের সারা দুনিয়াতে এরা ব্যবসা করে। তো রিলায়েন্স জিও এবং ওলা ক্লাউড খুব খুব তাড়াতাড়ি উঠে আসছে কম্পিটিশান দেওয়ার জন্য। এবার যদি ভারতের নিজের ক্লাউড সার্ভিস হয়, তাহলে পরে সেটা কিন্তু খরচের দিক দিয়ে, ভারত তো সব কিছুই সস্তা হয়, এটা কিন্তু খরচের দিক দিয়ে বাকি যে ক্লাউড সার্ভিসগুলোর আমরা নাম নিলাম তার খরচা হয়ে যাবে 1/5 বা 1/6। এরা কিন্তু মার্কেটে উইথ বুমিং এফেক্ট এরা কিন্তু ভেতরে ঢুকবে, এবং তারা তখন আরও বেশি বেশি করে ডেটা অ্যানালাইজ করবে, ডেটা ওয়্যারহাউজিং করবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আফটার অল কাজ করবে। যার কাছে যত ডেটা, সে যদি সবথেকে বেশি পাওয়ারফুল হয়, এই নিরিখে ভারত আগামী 5-10 বছরের মধ্যে অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত শক্তিশালী একটি, মানে যেটাকে বলে যে আইটি বলবো না, ইনফরমেশন হাব হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। সফটওয়্যার ব্রেন ভারতের আগেই ছিল, ঠিক আছে। এবার যদি এই ক্লাউড সার্ভিস বা এগুলো নিয়ে ভারত যদি উপরে উঠতে থাকে, তাহলে পরে ইট উড বি ফোর্স টু রিকন। এবং একটু লাইটার নোটে শেষ করছি, আমরা ডিপ স্টেট নিয়ে রোজই কিছু না কিছু কথা বলি। ডিপ স্টেটের একটা মজার ব্যাপার কি জানেন, ডিপ স্টেটের কোনো কিছু স্থির নয়, যে কজন ওখানকার লিডার থাকবেন বা যে ক্রাউন কাউন্সিল থাকবে, তার মধ্যে কিন্তু নিরন্তর চেঞ্জ হতে থাকে। তো যদি, যেটা আমরা বললাম, 5 বছর বাদে একটা এরকম সিচুয়েশান আসতে চলেছে যেখানে ভারতই একটা টেকনোলজিক্যাল জায়েন্ট হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে, তখন হয়তো ভারতের 2-3টি ব্যবসায়ী সংস্থা তারা ক্রাউন কাউন্সিল অবধি পৌঁছে যাবে। এবং যেরকম ডিপ স্টেট গত 20 বছর চীনকে ব্লাইন্ড সাপোর্ট করে গেছে, আগামী 20 বছর হয়তো ভারতের জন্য ব্যাপক সমর্থন আসতে চলেছে, এবং সেটা ভারতের জন্য ভালো, অ্যাটলিস্ট ফর 20 ইয়ার্স। তারপর কী হবে পরে দেখা যাবে, কাল কিসনে দেখায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে অরিন্দম রায়। কথা হচ্ছিল তার সঙ্গে। ভূরাজনৈতিক প্রসঙ্গ নিয়ে অরিন্দমের সঙ্গে আমরা প্রত্যেক সপ্তাহে কথা বলি। মনে করিয়ে দিই, আনন্দম টিভিকে সাবস্ক্রাইব করুন এবং করান, আপনার বন্ধুদের বলুন, কারণ আজ অরিন্দম যেখানে আছেন কালকে আপনিও থাকতে পারেন, আপনার যদি বক্তব্য বিষয় সেরকম সলিড হয়, তাই না অরিন্দম? একদম ঠিক কথা। সকলে ভালো থাকুন, নমস্কার, আনন্দম। সবাই ভালো থাকবেন, নমস্কার।